দেশের সার্বিক পরিস্থিতিতে সেনাপ্রধানের উদ্বেগ, আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করলেন নিজেদের মধ্যে হানাহানিকে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে মন্তব্য তারেক রহমানের। কাদা ছোড়াছুড়ি করে ঐক্য নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম, বললেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি, সরকারের থেকে রাজপথের ভূমিকা বেশি থাকবে। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও তার দোসরাই দায়ী বলেছে বিএনপি। সংসদ ভবন ও পল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের দুদফা নামাজে জানাজা। মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল দেশ ও জাতির, বলেছেন রাজনীতিবিদ এবং বিশিষ্টজনেরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের সার্বিক পরিস্থিতি উল্লেখ করে উদ্বেগের সতর্ক বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আইন শৃঙ্খলার অবনতির পেছনে নিজেদের হানাহানিকে দায়ী করেছেন তিনি। সেনাপ্রধান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে দেশ। এ সময় তিনি এই সরকারকে সহযোগিতার আহ্বান জানান। সেই সঙ্গে সেনাবাহিনীকে কটাক্ষ না করে সহায়তার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। রিপোর্ট করছেন জিয়া খান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে বিতর্ক করার মতো ষড়যন্ত্রের ইঙ্গিত দেন তিনি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। তার কথায় শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টিও উঠে আসে। দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের অপারগতার নেপথ্যের কারণও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এমনকি সেনাবাহিনীকে নিয়ে একটি মহলের বিষোদাগারের বিষয়টিও আলোচনায় আনেন সেনাপ্রধান। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে। নেভি, এয়ারফোর্স, অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। নিজেদের মধ্যকার বিশৃঙ্খলা না থামালে ভবিষ্যতে স্বাধীনতা বিপন্নের শঙ্কা সেনাপ্রধানের। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।
দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রাখাই বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উদ্দেশ্য জানালেন জেনারেল ওয়াকারুজ্জামান। সবাই ভালো থাকবেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, ভোট যেন দিতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। তিনি বলেন, বিএনপি চায় অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, মতপার্থক্য যেন বিভেদে রূপান্তরিত না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও স্মরণ করিয়ে দেন তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আমাদের এই যে 3টি ক্যামেরা মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে নির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, কুমিল্লা মহানগরবাসীর আস্থা অর্জন করতে হবে, প্রতিটি নগরবাসীর কাছে দলের নীতি ও আদর্শ পৌঁছে দিতে হবে। শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে, সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যা দেশের স্বার্থে হবে, যা দেশের মানুষের স্বার্থে হবে। কিন্তু এই মতপার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না। তারেক রহমান বলেন, নানা চড়াই উতরাই পেরিয়ে বিএনপি আজ এই পর্যায়ে এসেছে। পলাতক স্বৈরাচার দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতার প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। দেশের ঐক্য ধরে রাখতে বিএনপির চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পূরণ করতে, সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই নতুন দায়িত্ব অন্তর্বর্তী সরকার প্রধানকে শক্ত হাতে সরকার পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের নিরপেক্ষতা নিয়ে যাতে প্রশ্ন না ওঠে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে নিয়ে মিথ্যে প্রচারণার বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের দিনটি এবারই প্রথম পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। এ উপলক্ষে শহীদদের স্মরণে বিএনপির আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। তৎকালীন বিডিআর প্রধান শহীদ শাকিল আহমেদের ছেলেসহ হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা সেই দিনের ভয়াবহতা তুলে ধরেন আলোচনা সভায়। 25 তারিখ ফেব্রুয়ারিতে দরবার হলে যখন গোলাগুলি হয়, অফিসাররা আমাকে বাবাকে বলেছেন, স্যার গাড়ি রেডি আছে, আপনি চলে যান। আর বাবা তখন রেগে বলল, কেন যাব, কোথায় যাব? আমি আমার অফিসারদের ফেলায় কোথাও যাব না। তারপর বলেছে, তোমরা মৃত্যু ভয় পাও, মৃত্যু তো একদিন আসবেই। যখন জওয়ানরা গোলাগুলি করতে সব অফিসারকে বের হয়ে আসতে বলেন, আর বাবা সব অফিসারকে পিছিয়ে যেতে বলে সবার আগে চলে যায়, এবং তখন তিনি শাহাদাত বরণ করেন। নেতৃত্বের শিক্ষা এটা আমি পেয়েছি। বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে। আলোচনায় বিএনপি নেতারা বলেন, তৎকালীন সরকার ও প্রতিবেশী দেশ সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত। এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে, বিডিআর এর মনোবল ভেঙে দেওয়ার জন্যে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে, এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামরিক বাহিনীর মনোবল ভাঙতে পরিকল্পিতভাবে বিদ্রোহের নামে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল দেশবিরোধী গোষ্ঠী। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে, তাই কাদা ছোড়াছড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটিকতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। একথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন, আপনাকে সেটা আমি শুনতে চাই না আমরা, কারণ আপনি অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ স্থিতিশীল না থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। ধ্বংস করার জন্য চক্রান্ত তারা করেছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। সদ্য সাবেক তথ্য উপদেষ্টা জানান, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারে থাকার চেয়ে ছাত্র জনতার সাথে থাকা বেশি প্রয়োজন। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। পরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ব্যাখ্যা দেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা। নিজের উপদেষ্টা পদ নেয়ার প্রেক্ষিত এবং দায়িত্ব পালনকালের মূল্যায়নও করেন। দেশের জাতীয় নিরাপত্তা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে। বর্তমান পরিস্থিতিতে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন রাজনৈতিক শক্তির সাথে নিজের যুক্ত হওয়ার বিষয়টি স্পষ্ট করেন পদত্যাগী এই উপদেষ্টা। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে, এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান, এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার আশাবাদও জানান বিদায়ী উপদেষ্টা। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে, এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। ধন্যবাদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে পালন হলো জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পিলখানা সেনা অফিসার হত্যাকাণ্ডের দিনকে শহীদ সেনা দিবস ঘোষণার মধ্য দিয়ে শহীদ পরিবারের দুটি দাবির একটি পূরণ করেছে সরকার। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় 57 সেনা অফিসার হত্যা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত। রিপোর্ট করছেন মহিবুল্লাহ মহিব। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন,
পিলখানায় সেনা হত্যা তদন্তে গঠিত কমিশন সত্য উদ্ঘাটনে কাজ করছে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। এরপর শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সংগঠিত হয়েছিল পিলখানার নারকীয় হত্যাযজ্ঞ। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত, সেই তদন্ত হয়নি। সামরিক কবরস্থানে এরপর শ্রদ্ধা জানাতে যান জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং দেশে একটা একদলীয় শাসন কায়েম করে কার্যত বাংলাদেশকে একটি ভিনদেশী করদ রাজ্যে পরিণত করেছিল। আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে। এটাকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে, এটি আমাদের প্রত্যাশা। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। আমাদের দাবি ছিল একটা জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা আর বিচারটাকে সঠিক তদন্তের মাধ্যমে এর নেপথ্যে কে ছিল, হত্যাযজ্ঞের নেপথ্যে কে ছিল সেটা উদ্ধার করা। এইটার সঠিক বিচারটা অন্তত হওয়া উচিত। আমার বাবার আত্মাটার জন্য শান্তি পায়, কষ্ট না পায়, এটার জন্য আমি দোয়া করছি। গত 15 বছর ধরে যে হাসিনার গভর্নমেন্ট যেটা, উনি কিন্তু এটা সিস্টেম্যাটিকভাবে নেয় না। এখন শুধুমাত্র আমাদের আশাটা হচ্ছে যে প্রকৃত অর্থে পেছনে ষড়যন্ত্রকারীরা যেন বের হয়ে আসে। এই কারণে কমিশন হওয়ার আগে কিন্তু শহীদ পরিবারবর্গ আমরা আইসিটিতে একটা মামলাও দায়ের করেছি, একটা অভিযোগ দায়ের করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনে নতুন তদন্ত কমিশন কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে ঘটেছিল এক নির্মম হত্যাযজ্ঞ। সেখানে প্রাণ হারিয়েছিলেন 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসার। দীর্ঘ 16 বছর পরে হলেও সেই দিবসটিকে জাতীয় সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সেই দিন শহীদ হওয়া সেনা সদস্যদের পরিবারের মাঝে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রবীণ রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ভোর 6টায় ধানমন্ডির বাসভবনে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। ভোরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। দ্রুত নেওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের। ওই সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর 1981 সালে যোগ দেন দলটিতে। চট্টগ্রামের রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আধুনিক চিন্তা চেতনার প্রবীণ এই রাজনীতিক।
এদিকে রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ আসর। জানাজায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, শামসুজ্জামান দুদু সহ দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সংসদ কর্মকর্তা এবং বিএনপি নেতারা এতে অংশ নেন। শুক্রবার চট্টগ্রামে আরও কয়েক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার সকালে তিনি তার ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। জানাজায় অংশ নিয়ে রাজনীতিবিদরা জানান, আব্দুল্লাহ আল নোমানের শূন্যতা দল ও গণতন্ত্রকামী মানুষ দীর্ঘদিন অনুভব করবে। আব্দুল্লাহ নোমানের চলে যাওয়া আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত শোকাবহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী, প্রত্যেকটি মানুষ শুধু নয়, আমার মনে হয় আজকে বাংলাদেশের সকল যারা দেশ সম্পর্কে চিন্তা করেন, দেশপ্রেমিক মানুষ, গণতান্ত্রিক মানুষ, তারা অবশ্যই তার অভাবটাকে তারা বোধ করবেন। শিক্ষার প্রসার হয়েছে কিন্তু মানের অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ কয়েকটি হলের নাম পরিবর্তনের ঘটনায় তিনি মর্মাহত বলেও জানান। মঙ্গলবার রাজধানী পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। শিক্ষা উপদেষ্টা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসু তার মতো বিজ্ঞানীর নামে করা ভবন স্থাপনা ছিল, সেগুলো নাম পরিবর্তন করেছে। আচার্য প্রফুল্লচন্দ্রের নামে স্থাপনা ছিল, তার পাশাপাশি আরও কয়েকজনের নামে করা স্থাপনার নামও বদলানো হয়েছে। এটি তাকে মর্মাহত করেছে। তিনি আরও জানান, জগদীশ চন্দ্র বসুর নামে করা ভবনের নাম পাল্টানো হবে, এটি কল্পনার বাইরে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা মিলে এর প্রতিকার করবে বলে তার প্রত্যাশা। সমাবর্তনে ৪,৮২৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে 2 জনকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং 28 জনকে দেওয়া হয়েছে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক। গণ অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের স্বপ্নের বাংলাদেশ গঠনে বিশ্বস্ত বন্ধু হিসেবে রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। বাংলাদেশে রাশিয়ান হাউসের 50 বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আশা প্রকাশ করেন তিনি। বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি বৈষম্যহীন এবং অন্যায়মুক্ত সমতা বাংলাদেশ গঠনের কাজ চলছে। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চুল্লির বাংলাদেশের রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রকল্পে সহায়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান উপদেষ্টা। বলেন, বাংলাদেশের রাশিয়ান সংস্কৃতি বিকাশে রাশিয়ান হাউস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাদের আরও দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার দুপুরে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস 2025 উদযাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নিজামুদ্দিন এই সময় উপস্থিত ছিলেন। উপদেষ্টা জানান, গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে দেশের মানুষ আরও দায়িত্বশীল বক্তব্য আশা করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার জরুরি, তা না হলে পরিবর্তনের সুফল আসবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 5 আগস্টের গণ অভ্যুত্থানের শক্তি কাজে লাগিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও ঘটনা প্রবাহ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডক্টর ওয়াজিদ খানের লেখা বাংলাদেশ স্বপ্ন ও 24-এর গণ অভ্যুত্থান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, অতীতে বহুবার দেশ গড়ার সুযোগ হলেও সেই চেষ্টা
হাতছাড়া হয়েছে। এবার আর সেই সুযোগ হাতছাড়া হতে দেয়া যাবে না। অনুষ্ঠানে ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে তৈরি হয়েছে 5 আগস্ট। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বাংলাদেশকে এমনভাবে গড়তে হবে যেন তা কোনোভাবেই স্বৈরতান্ত্রিক না হয়। এটা আগামীর জন্য চ্যালেঞ্জ হলেও সেই ধারা বজায় রাখতে হবে। যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে 5ই আগস্ট তৈরি করা গেছে, সেই জাতীয় ঐক্য অব্যাহত রাখা যাবে কিনা এবং গেলে তার লক্ষ্য কী হবে। আমাদের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে ঐক্যের জায়গাটা হচ্ছে যে এই দেশে এমন একটা রাষ্ট্র তৈরি করা যেটা জবাবদিহিমূলক হবে। দেশে যে কোনো সংকট সমাধানে প্রথম জনগণের পক্ষে পাশে ছিল জিয়া পরিবার, ভবিষ্যতেও থাকবে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মেহেরপুরে বিএনপির জনসভায় তিনি সব কথা বলেন। এ সময় আমান আরও বলেছেন, আওয়ামী লীগ সকল দল বাতিল করে একটি দল রেখেছিল, সেটি হচ্ছে বাকশাল। বিএনপি ক্ষমতায় এলে দেশ স্বনির্ভর হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, একদিন পরে কি করলো? গোষ্ঠী শুদ্ধ পালাইলো, ঠিক কিনা? পালাতে বাধ্য হলো। আল্লাহ জুড়ে আনে তারেক রহমান এই বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। এসে তিনি নেতৃত্ব দেবেন এবং তার মাধ্যমে এই বাংলাদেশ আবার স্বনির্ভর বাংলাদেশ হবে। এই বাংলাদেশ আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং দেশ গণতন্ত্রের পথে চলবে এবং সেই গণতান্ত্রিক সরকার হবে আল্লাহর রহমতে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার হবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, সাপোর্ট দেওয়ার পরও কিছু ব্যাংকে বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। অপরদিকে এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ ব্যাংক একটু বেশি কথা বলে, ব্যাংক বন্ধ করা কোনো সমাধান নয়। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতের প্রকৃত চিত্র সামনে আসতে থাকে। সরকার ঘনিষ্ঠদের অর্থ লুপাট আর বিশেষ করে এসালম গ্রুপ ও বেক্সিম গ্রুপের আগ্রাসী থাবায় অন্তত 10 ব্যাংকের অবস্থা বেগতিক। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি 2,84,000 কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে রাজধানী ব্র্যাকিনে অর্থনীতি পুনরুদ্ধারের টাস্কফোর্সের সুপারিশের আলোকে সেমিনার আয়োজন করে সিপিডি। এতে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অনিয়মের বড় ধরনের ব্যত্যয়ের কারণে ব্যাংক খাতের এই দুর্দশা। যে সমস্ত ব্যাংক রেডি আছে পুরোপুরি যেগুলোকে লাইফ সাপোর্টে দেওয়া হচ্ছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। যে ব্যাংক বন্ধ করার কিংবা ব্যাংকগুলোকে প্রফিটেবল করার জন্য যেগুলো খারাপ হয়ে যাচ্ছে, মার্জার ইজ ওয়ান অফ দ্য অপশনস। অনলাইনে যুক্ত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংক খাত লুণ্ঠন করা হয়েছে। কিছু ব্যাংককে শেষ পর্যন্ত বাঁচানো যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। কিছু কিছু ব্যাংক যেগুলো বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, প্রচেষ্টা সত্ত্বেও হয়তো হবে না, কারণ আমরা দেখেছি যে এনপিএল তাদের ক্ষেত্রে অনেক কয়েকটা ব্যাংকের ক্ষেত্রে এটা প্রায় 87% হয়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে একই পরিবার এটার জন্য পুরোপুরিভাবে দায়ী। অর্থাৎ 100 টাকা যদি লোন দিয়ে থাকে 87 ভাগ লোন একটা পরিবারকে দেওয়া হয়েছে, যেটা কোন। তো এইভাবে জিনিসগুলোকে মানে ব্যাংক খাতকে যে লুণ্ঠন করা হচ্ছে খুবই সিস্টেমেটিক ভাবে, সেটা তো আমরা সবাই জানি। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যের তীব্র সমালোচনা করেন এফবিসিসির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। বর্তমান গভর্নর একজন গুণী জ্ঞানী ব্যক্তি, কিন্তু ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যতদিন উনি এটা বন্ধ না করে, এটা দুর্বল ব্যাংক, এটা সবল ব্যাংক, এই দুটা ভালো হয়েছে, এই তিনটা নিচে গেছে, অতদিন ব্যাংকিং সেক্টর ঠিক হবে না। কথা বলছেন আপনি? এই যে ব্যাংক বন্ধ করে দিব বন্ধ করিব বলে, তো অর্থনীতিকে বন্ধ করে দেন ভালো। ওই যে একটু আমাদের ডক্টর সাহেব একটু বলছে যে আমি দেখছি যে বাংলাদেশ ব্যাংক একটু বেশি কথা কয়। ন্যাশনাল ব্যাংকের অবস্থা বেশ খারাপ বলে স্বীকার করেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এখন এটা সবচেয়ে খারাপ ব্যাংক আমিও মানি। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ই টেন্ডারের নামে সরকারি কেনাকাটায় নিয়ন্ত্রণ করছে দেশের মাত্র 10% ঠিকাদার। তাদের যোগসাজশে দুর্নীতি নিয়ন্ত্রণ তো হয়নি, বরং রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিতে তা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। রাজধানীর মাইডাস সেন্টারে ব্রিফিংয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারি ক্রয় খাত এখনও
নিয়ন্ত্রিত জিম্মি দশায়। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিত। সরকারি কেনাকাটায় দুর্নীতি রোধে 2011 সালে ইজিপি বা ই টেন্ডারের কার্যক্রম শুরু হয়। 2024 সাল পর্যন্ত এই ব্যবস্থায় 5,96,921 কোটি টাকা ব্যয় হয়। তবে সর্বোচ্চ 881 কোটি টাকার উপরে টেন্ডারগুলো ইজিপির আওতায় আনা হয়নি। রাজধানীর মাইডিয়া সেন্টারে এ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। গবেষক দলের প্রধান মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঠিকাদারদের মাত্র 5 ভাগ এই অর্থের 62% কাজ একক কিংবা যৌথ মালিকানায় বাগিয়ে নিয়েছে। এই চক্র যদি ভাঙতে হয় তাহলে কম্পিটিশন ল, যেটা একটু আগে বললাম, যেটি এই আইনকে প্রয়োগ করতে হবে, বের করতে হবে যে তারা নিজেরা ইন্ডিভিজুয়ালি এই একটা নির্দিষ্ট কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে নিজেরাই সক্ষম কিনা, তাহলে তার জয়েন্ট ভেঞ্চার করাটা বৈধ হবে না। মার্কেট শেয়ারের ক্ষেত্রে যে একজন কন্ট্রাক্টর কত পরিমাণ কাজ নিতে পারবেন একটি মন্ত্রণালয়ে, সেক্ষেত্রে একটি ক্যাপ নির্ধারণ করে দেওয়া। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনে হাত বদল হয় মাত্র, তবে নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ই টেন্ডারে যৌথ উদ্যোগের নামে সরকারি কেনাকাটায় দুর্নীতি আরও ঘনীভূত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সৈয়দ আব্দুল মহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রেখে গণতন্ত্রের পথে কাঙ্ক্ষিত পরিপূর্ণ বিজয় নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও ওয়াশিংটনে স্থানীয় বিএনপির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন হয়েছে সুনামগঞ্জে। শহরের প্রেস ক্লাব মিলনায়তনে এতে 3 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তাইবুর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মাওলানা রফিক আহমদ উলাস নগরী। লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। বিকেলে বিমান বাহিনীর রানওয়েতে ড্রোন উড্ডয়নের উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জাতীয় কবিতা পরিষদ পুরস্কার 2025 দেওয়া হয়েছে রাজধানীতে। সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে পুরস্কার তুলে দেওয়া হয়। কবিতায় কবি মতিন বৈরাগী, শিশু সাহিত্য ফয়েজ আহমেদকে এবং কবি হাসান হাফিজ, কবি জুলফিকার হোসেন তারাকে দেওয়া হয় জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার। তাদের হাতে পুরস্কার তুলে দেন জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান, শহীদ আলভির বাবা মোহাম্মদ আবুল হাসান এবং শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার। 3 দিনব্যাপী 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025 শুরু হয়েছে রাজধানীতে। সকালে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা ICCB-তে এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা SK বশিরউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাস বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড্রু কার্স্টনস, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলোসান্দ্রো, চীনা দূতাবাস বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক কাউন্সিলর সং ইয়াং, মেলা কমিটির চেয়ারপারসন ও প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বাপার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম সহ অন্যরা। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এই মেলা। বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউট সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েল এর যুগ্ম জন্মদিবস উপলক্ষে চিন্তা দিবস পালিত হয়েছে রাজধানীতে। বেইলি রোডের গাইড অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জাহানারা বেগম। বসন্ত উৎসব হয়েছে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। ঝিঙ্গুরের ঝাঁক আয়োজিত এতে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম। আবৃত্তি করেন আবৃত্তিকার গোলাম সারোয়ার, রিয়াজ রনি, জিনাত জাহান, সবুজ হক, মেহেজাবিন মিতি, অনন্য মাহমুদ, মাহি ফারহানা, মাহবুবুর রহমান টুনু সহ অন্যরা। গান পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী সহ বিভিন্ন শিল্পী গোষ্ঠী। শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে রাজশাহীতে। দুপুরে বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় বাস মালিক সমিতি কুমারপাড়া রাইডার্সকে 30 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব।
ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। দেশের সার্বিক পরিস্থিতিতে সেনাপ্রধানের উদ্বেগ, আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করলেন নিজেদের মধ্যে হানাহানিকে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। কাদা ছোড়াছুড়ি করে ঐক্য নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম, বললেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি, সরকারের থেকে রাজপথে ভূমিকা বেশি থাকবে। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও তার দোসররাই দায়ী বলছে বিএনপি। সংসদ ভবন ও পল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের 2 দফা জানাজা, মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল দেশ ও জাতির, বললেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।